সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি, আর এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অন্যতম ডিএ মামলাকারী শ্যামল কুমার মিত্র। প্রথমেই আপনাকে অনেক স্বাগত জানাই। বারবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে, অনেকেই অনেক রকমভাবে ব্যাখ্যা করছে। এর কারণ কি মনে হয় আপনার, কি কারণ হতে পারে? দেখুন, এটা আমাদের কাছে অপ্রত্যাশিত কিছু নয়। কারণটা হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে ডিএ এতদিন পর্যন্ত বা আজ পর্যন্ত ডিএ কিভাবে দেওয়া হয় এ সংক্রান্ত কোনো আইন নেই এবং সংবিধানেও কোনো নির্দেশ নেই। কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ দেয় কর্মীদের। একটা প্রচলিত রীতি এবং রাজনৈতিক সদিচ্ছা এবং ঐক্যবদ্ধ কর্মচারী পক্ষের চাপে কোনো আইনি বা সাংবিধানিক বাধ্যবাধকতা কিছু নেই। এই জন্যই দেখবেন এই কোভিডকালে কেন্দ্র সরকার জানুয়ারি 2020, জুলাই 2020 এবং জানুয়ারি 2021 এই 3 কিস্তি দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দেয়নি। প্রায় 34,500 কোটি টাকা মতো সাশ্রয় করেছে। এখন এর বিরুদ্ধে কিন্তু কোনো কেন্দ্রীয় কর্মচারী সংগঠন আদালতে যায়নি, কারণ ডিএর এরকম কোনো সাংবিধানিক নির্দেশও নেই এবং আইনি নির্দেশও নেই। এবং সুপ্রিম কোর্টে একাধিক মামলায় ডিএকে কিন্তু কর্মচারীদের অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু 2009-এর যে রোপা তৈরি করে বামফ্রন্ট সরকার, সেই রোপা তৈরি হয় সংবিধানের নির্দিষ্ট ধারায়। অর্থাৎ রোপায় যে প্রতিশ্রুতিগুলো দেয়া হয় এগুলো হচ্ছে সাংবিধানিক প্রতিশ্রুতি, কনস্টিটিউশনাল কমিটমেন্ট। এগুলো কোনো সরকার অস্বীকার করতে পারে না। সেখানে বামফ্রন্ট সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দেওয়ার কথাটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে দিয়ে গিয়েছিল। এবং আমরা ওই রোপা 2009-কে কেন্দ্র করে আমরা মামলা করি, যার ফলে আজকে মামলায় দুটো রায় হয়েছে। একটা রায় হয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। তারপরে গত 2022 সালের 20 মে আরও একটা ঐতিহাসিক রায় হয়েছে যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট। তা স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার বা অন্য রাজ্য সরকার কেউই চাইবেন না যে ডিএটা এরকম সুনির্দিষ্টভাবে আইনিভাবে এবং সাংবিধানিকভাবে একটা বাধ্যবাধকতার জায়গায় এসে যাক। ডিএ দেওয়ার ব্যাপারে তাদের যে ক্ষমতা, এই ক্ষমতাটা খর্ব হোক, আইনি এবং সাংবিধানিক বাধ্যবাধকতায় তাদের ডিএ দিতেই হবে, এইটা কিন্তু কেন্দ্র বা রাজ্য কোনো সরকারই চায় না। যার ফলে এখন যে পরিস্থিতিটা গিয়ে দাঁড়িয়েছে, লড়াইটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে নয়, লড়াইটা কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে। এখন রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যখন লড়াই, তখন কে কোথা থেকে খেলছে এটা বলা খুব মুশকিল। অনেকে বলছেন এবং সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ যে অভিষেক মনু সিংভি সরকার পক্ষের আইনজীবী, তার হাত যশে মামলা পিছিয়ে যাচ্ছে। আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিই। পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটা মামলা করেছে, ওই যে সিবিআই, ইডি ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার তদন্তের ব্যাপারে যে জেনারেল কনসেন্ট সেটা তারা প্রত্যাহার করেছে, এবং যাতে ওরা এখানে তাদের অনুমতি ছাড়া, রাজ্য সরকারের অনুমতি ছাড়া তদন্ত করতে না পারে, এই ব্যাপারে সুপ্রিম কোর্টে 3 বছর আগে একটা মামলা করেছে। এবং সেখানে রাজ্য সরকারের পক্ষে যারা আইনজীবী আছেন তারা কিন্তু ওই অভিষেক মনু সিংভির থেকে ধারে এবং ভারে কোনো অংশে কম নয়, তাদের সাম্মানিকও অভিষেক মনু সিংভির থেকে অনেক বেশি। কিন্তু এই মামলাটা 3 বছরে 25 বার তারিখ পেয়েছে। তা 25 বারেও 3 বছরে রাজ্য সরকার কিন্তু মামলাটা শুনানির জন্য আনতে পারেননি। অবশেষে 26তম দিনে মামলার শুনানি হয়েছে। কাজেই অভিষেক মনু সিংভি যদি মামলা পিছিয়ে দিতে পারতেন, তাহলে এই মামলাটা ডিএ মামলার থেকে রাজ্য সরকারের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেই মামলায় অনেক আগেই রাজ্য সরকার ডেট নিতে পারতেন, কিন্তু পারেননি। কিছুর পরেও আপনারা কি এখনও আশাবাদী এই ডিএ মামলাটাকে নিয়ে যে আপনাদের প্রতি রায়টা হবে? আমরা 100% আশাবাদী। এখন আশা তো ওই হাওয়ায় ভেসে করা যায় না, তথ্যের উপর করতে হয়। প্রথম কথা হচ্ছে, যে 4 জন বিচারপতি এই দুটো রায় কলকাতা হাইকোর্টে দিয়েছেন, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ, এবং দ্বিতীয় রায়টা ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, এই বিচারপতিরা কিন্তু বিচার ব্যবস্থার ভেতরের ব্যাপারটা জানেন। তারা এটাও জানতেন যে মামলা সুপ্রিম কোর্টে যাবে।
তারা এটাও জানতেন বিচারপতি হিসেবে যে আমরা যতই বলি সুপ্রিম কোর্ট নিরপেক্ষ স্বশাসিত সরকারের নিয়ন্ত্রণ বর্জিত একটা স্বাধীন সংস্থা, আসলে সুপ্রিম কোর্ট যে বা গোটা বিচার ব্যবস্থা যে রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ, পার্ট অ্যান্ড পার্সেল, এটা তারা কিন্তু জানেন। যার ফলে তারা মামলার রায় দুটো যে বুনিয়াদের উপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন, সেই বুনিয়াদকে ভেদ করে এই রায়কে খণ্ডন করা খুব কঠিন। 2 নম্বর বিষয় হচ্ছে রাজ্য সরকার একটা কৌশলগত ভুল করে ফেলেছেন। সেটা হচ্ছে 2018 সালে মামলার রায় হয়েছে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট। সরকার এই রায়ের বিরুদ্ধে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কোনো এসএলপি করেননি, বরঞ্চ কলকাতা হাইকোর্টেই সেই বেঞ্চে রিভিউ পিটিশন করেছেন। এখন রিভিউ পিটিশন কি? রিভিউ পিটিশন হচ্ছে রায়টাকে অস্বীকার করা নয় বা রায়টাকে চ্যালেঞ্জ করা নয়, রায়ের মধ্যে ছোটোখাটো কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলো সংশোধন, সংযোজন ইত্যাদি, অর্থাৎ এটার স্পেস খুব লিমিটেড। এবং এই রিভিউ পিটিশন করার মধ্য দিয়ে রাজ্য সরকার কিন্তু এই 2018 সালের 31শে আগস্টের যে রায় ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট, এটাকে কিন্তু একটা আইনগ্রাহ্যতা বা লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। এখন এটা শুধু আমরা বা আমাদের আইনজীবীরা বলছেন না, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি পর্যবেক্ষণে ঠিক এই কথাটাই বলেছেন যে রায় আপনারা লিগ্যালিটি দিয়ে দিয়েছেন 2018 সালে, সেই রায়ের বিরুদ্ধে 2022 সালে আপনারা এসএলপি করছেন কেন? এইটা হচ্ছে সবথেকে বড় অস্ত্র, যে কারণে আমরা নিশ্চিত যে মামলা যদি আমরা রসদ জুগিয়ে টেনে নিয়ে যেতে পারি, আগামী 7ই জানুয়ারি মামলার পরবর্তী দিন পড়েছে 14তম দিন, এদিনও শুনানি হওয়ার আমরা খুব একটা আশা দেখছি না। এই কারণে যে অন্যতম বিচারপতি অনারেবল জাস্টিস ঋষিকেশ রায়, উনি রিটায়ার করছেন জানুয়ারি মাসে 2025-এ। রিটায়ারমেন্টের আগে উনি এইরকম গুরুত্বপূর্ণ একটা মামলার রায় দিয়ে যাবেন এতটা আমরা আশা করি না। কিন্তু আমরা এটা নিশ্চিত যে সুপ্রিম কোর্ট টিকে আছে, যতই রাষ্ট্রযন্ত্রের সেটা একটা অংশ হোক, সুপ্রিম কোর্ট বা গোটা বিচার ব্যবস্থা টিকে আছে জনবিশ্বাস এবং জন আস্থার উপরে। এখন এই ডিএ মামলা নিয়ে যে তীব্র সমালোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে, তাতে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষে আর বেশি দিন এই মামলাটা ঝুলিয়ে রাখা সম্ভব নয়, তাদের শুনতে হবে। আপনাদের ডিএ দিতে গেলে রাজ্য সরকারকে অনেকগুলো টাকা মানে খরচ করতে হবে, সেই টাকা কোষাগারে নেই, এটা মমতা ব্যানার্জি বারবার বলেছেন। তারপরেও কিন্তু তিনি মানে ধাপে ধাপে কিন্তু কয়েক পার্সেন্ট তিনি কিন্তু ডিএ বাড়িয়েছেন। এই নিয়ে কি বলবেন, কোষাগারে টাকা নিয়ে? দেখুন, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি বা প্রথম দিকে কপিল সিব্বাল ছিলেন, তারা কিন্তু কেউ মূল মামলাটার রায়ের বিরুদ্ধে একটা শব্দ এখনও পর্যন্ত বলেননি। তারা একটা কথাই ওই মানে তোতা পাখির মতো বলে যাচ্ছেন যে এই মামলার রায় কার্যকর করতে 41,500 কোটি টাকা খরচা হবে, তা এই টাকা দেয়া রাজ্য সরকারের পক্ষে অসম্ভব, রাজ্য সরকার এই টাকা সংস্থান করতে পারবে না। এখন আপনারা মেলা খেলা, এই দুর্গাপুজোর অনুদান, ক্লাব অনুদান, এরকম অনেক কিছু বলেন, কিন্তু যেটা নিয়ে একদম বলেন না, আমি সেই রকম একটা উদাহরণ তুলে দিই। সিএজি রিপোর্টে বলা হয়েছে 2016-17 থেকে 2020-21 অর্থবর্ষ পর্যন্ত এই 5টা বছরে পশ্চিমবঙ্গ সরকার 1,06,827 কোটি টাকা এনজিওগুলোকে দিয়েছেন এবং 2020-21 অর্থবর্ষে 10,859 কোটি টাকা দিয়েছেন অন্যান্য নামে বর্ণিত কিছু সংস্থাকে। এখন আপনি বলবেন এনজিওকে দিয়েছে, তা আপনাদের আপত্তি কিসের? এই যে মোট 1,17,676 কোটি টাকা রাজ্য সরকার রাজ্য কোষাগার থেকে 5 বছরে দিয়ে দিলেন এনজিওকে, এই টাকার কি হবে? এনজিওগুলো কি? এনজিওগুলোর কোনো সরকারের অংশ নয়। এনজিওতে কোনো সিএজি অডিট দূরস্থান, রাজ্য সরকার নিজস্ব কোনো অডিট করতে পারেন না, এই অধিকার তাদের নেই। এমনকি এই 1,17,676 কোটি টাকা এনজিওগুলো কোন খাতে খরচ করেছে এটুকু জানার অধিকারও রাজ্য সরকারের নেই। এবং আপনারা দেখবেন এখন বেশিরভাগ না, সমস্ত এনজিওই শাসক দলের নেতা নেত্রী তারা পরিচালনা করছেন। অর্থাৎ সোজা কথায় এই 1,17,676 কোটি টাকা এইটা শাসক দলের নেতা নেত্রীদের পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে এনজিওর বকলমে।
এটা একটা চরম দুর্নীতি। কেন বিরোধী দলগুলো এ রাজ্যের এটা নিয়ে আন্দোলন করছেন না আমি জানি না। তা যেখানে সিএজির কোনো নিয়ন্ত্রণ নেই, রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, সেই টাকা তারা কোন খাতে খরচা করবে সে ব্যাপারে কোনো কথা বলার অধিকার রাজ্য সরকারের নেই। রাজকোষের এত বিপুল টাকা তাদের দিয়ে দেবেন কি করে? তা 5 বছরে যদি 1,17,676 কোটি টাকা এনজিওগুলোকে দিতে পারেন দান খয়রাতি হিসেবে, অর্থাৎ শাসক দলের নেতাদের পকেটে টাকা ঢুকিয়ে দিতে পারেন, তাহলে 41,500 কোটি টাকা রাজ্য সরকার জোগাড় করতে পারবেন না? আবার দেখুন, এখন ডিএ বাকি আছে 40%। কেন? আমরা 14% পাই। 1 জুলাই কেন্দ্রীয় সরকার আরও 4% ডিএ ঘোষণা করেছে, কেন্দ্র এবং অন্যান্য রাজ্য সরকারগুলো পেয়ে যাবে। তাহলে 1 জুলাই থেকে ওদের ডিএ হচ্ছে 54%, তাহলে বকেয়া হচ্ছে আমাদের 14, ওদের 54, 40%। এবারে দেখুন, আমি রাজ্য সরকারের তথ্য দিচ্ছি, আমার কোনো তথ্য দেবো না। রাজ্য সরকার বলছে যে 1 মাসে 1% ডিএ দিতে অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মচারীদের 64.25 কোটি টাকা লাগে। তাহলে 40% ডিএ দিতে 1 বছরে খরচ হচ্ছে 30,480 কোটি টাকা। রাজ্য সরকার বলছেন টাকা নেই। তা 2011-12 থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং ভাতা খাতে এবং পেনশন খাতে রাজ্য সরকার যে বরাদ্দ করেছিলেন, সেই বরাদ্দের মধ্যে 25,262 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি, সেটা রাজকোষে পড়ে আছে। এবং কেন্দ্রীয় অর্থ কমিশন রাজ্য কর্মীদের বেতন এবং ভাতা বাবদ যে টাকা দিয়েছিল, তার মধ্যে 9,000 কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি, সেই টাকাটাও রাজকোষে পড়ে আছে। অর্থাৎ রাজকোষে, সরকারের অর্থ ভাণ্ডারে রাজ্য কর্মীদের বেতন এবং ভাতা বাবদ 34,261 কোটি টাকা পড়ে আছে, যে টাকায় 44% ডিএ 1 বছর ধরে দেওয়া যায় কোনো বকেয়া না রেখে। আমাদের বকেয়া 40%। তাহলে কি আপনি বিশ্বাস করেন যে রাজ্য সরকারের আর্থিক সংকট, এই জন্য রাজ্য সরকার ডিএ দিচ্ছেন না? আপনাদেরকে ডিএটা দিতে অনিচ্ছুক, এটাই পরিষ্কার, এটাই একদম পরিষ্কার। সরকার আসলে এই ডিএর টাকাটা আমাদের না দিয়ে, আমি একটা উদাহরণ আপনাকে দিই, যে জুন 2011 থেকে জানুয়ারি 2019 পর্যন্ত রাজ্য সরকার কর্মচারীদের ডিএটা সময় মতো না দিয়ে 57,225 কোটি টাকা সাশ্রয় করেছেন। এবং ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার, তিনি আনন্দবাজার পত্রিকায় একটা নিবন্ধে বলেছেন, মহার্ঘ ভাতা বনাম উন্নয়ন খরচ, সেখানে বলেছেন এই যে রাজ্য কর্মীদের 97,225 কোটি টাকার ডিএ, এই ডিএটা না দিয়ে এই টাকায় রাজ্যের উন্নয়ন করছেন সরকার। তা রাজ্যের উন্নয়নের স্বার্থে রাজ্য কর্মীরা এটুকু ত্যাগ স্বীকার করবেন না? তখন এই অভিরূপবাবু, তিনি একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে, কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অধ্যাপক, সেই হিসেবে তিনি কেন্দ্রীয় হারে, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে জানুয়ারি এবং জুলাই মাসে ডিএ পান। তা সেই ডিএটা ত্যাগ করে যে আমি এই ডিএটা নেবো না, আমি রাজ্যের উন্নয়নে দান করলাম, এইটা বলে যদি উনি বলতেন, তাহলে তার এই ত্যাগ স্বীকারের আহ্বানটা বড় ভালো লাগতো। দ্বিতীয় বিষয়, যে শুধু রাজ্য কর্মীদের বা অবসরপ্রাপ্ত রাজ্য কর্মীদের, তাদেরকে ত্যাগ স্বীকারের আহ্বান কেন? যারা এমএলএ, এমপি, জনপ্রতিনিধি বা যারা কেন্দ্রীয় হারে ডিএ পান, আইএএস, আইপিএস আমলা, তাদেরকে কেন ত্যাগ স্বীকার করতে বলা হচ্ছে না? এবং মজার ব্যাপার দেখবেন, মাননীয় বিচারপতিদের কোনো নিয়োগ এজেন্সি নেই, তারা নিজেরা নিয়োগ করে। একটা অদ্ভুত ব্যাপার। আমরা যে কেউ যখন সরকারি চাকরিতে বলুন, যে কোনো জায়গায়, বা আপনারা যে সাংবাদিক হিসেবে আপনাদের সংস্থায় নিয়োগ পেয়েছেন, একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, আপনার সমস্ত কিছু দেখেছে, আপনার পুলিশ ভেরিফিকেশান হয়েছে, আপনার সব কিছু দেখে যোগ্যতম হিসেবে আপনাকে নিয়োগ করেছে। আমাদের ক্ষেত্রেও তাই। কিন্তু বিচারপতিদের নিয়োগের এরকম কোনো পরীক্ষাও নেই, কিচ্ছু নেই, বিচারপতিরাই বিচারপতি নিয়োগ করেন, কলেজিয়াম পদ্ধতি। আর দ্বিতীয় একটা অদ্ভুত সিস্টেম, আমাদের যে বেতন বাড়ে বা আপনাদের যে বেতন বাড়ে, নির্দিষ্ট একটা বোর্ড তৈরি হয় বা বেতন কমিশন তৈরি হয়, তারা সিদ্ধান্ত নেয়, সুপারিশ করে, সেই সুপারিশ সরকার কতটা মানবেন কতটা মানবেন না, বা বেসরকারি সংস্থার ক্ষেত্রে কর্তৃপক্ষ কতটা মানবেন কতটা মানবেন না, এর উপরে বেতন এবং ভাতা ঠিক হয়। কিন্তু
এমএলএ এমপি এরা সংসদে এবং বিধানসভায় নিজেরাই নিজেদের বেতন বাড়িয়ে নেন। এই তো সাম্প্রতিককালে আপনারা দেখেছেন যে মন্ত্রীদের 50,000 টাকা করে এবং এমএলএদের 40,000 টাকা করে বেতন বেড়ে গেছে। সারা ভারতবর্ষে সবথেকে বেশি বেতন পশ্চিমবাংলার এমএলএ এবং মন্ত্রীদের। তা এটা তারা করতে পারছেন, আর যখনই ত্যাগ স্বীকারের কথা আসছে তখনই বলছেন রাজ্যকর্মীরা। তার থেকে একটা বড় মৌলিক প্রশ্ন, এই 97,225 কোটি টাকায় যদি রাজ্যের উন্নয়ন হয়ে থাকে, যেটা অভিরূপবাবু বলছেন, রাজ্য সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন এবং মাননীয়ারও বক্তব্য যে তেলা মাথায় কেন তেল দেওয়া হবে, এ দিয়ে আমি গরিব মানুষের উন্নয়ন করছি। তাহলে কৃতিত্বটা উনি নেন কেন? উনি সব বিষয়ে সেই পঞ্চায়েতে মুরগির ছানা বিতরণ বলুন বা ওই সুলভ শৌচাগারের দ্বার উদ্বোধন বলুন, যে কোনো কাজে উনি বলেন যে উনি করছেন। তা উনি তাহলে বলুন যে রাজ্য কর্মীদের এইরকম ডিএর টাকায় আমি এই উন্নয়নগুলো করছি, এতে সরকারের কোনো কৃতিত্ব নেই। উনি তো সেটা বলছেন না। আরও একটা বড় বিষয়, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাদ দিলে বাকি সমস্ত রাজ্য সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দিয়ে যাচ্ছে। তারাও সামাজিক খাতে বরাদ্দ করছে, তারাও উন্নয়নের কাজ করছে। তাদের তো বলতে হচ্ছে না যে রাজ্য কর্মীদের ডিএ না দিয়ে সেই ডিএর টাকায় আমরা উন্নয়ন করব। আসলে এই সরকার একটা অপদার্থ সরকার, অযোগ্য সরকার, সরকার চালানোর কোনো যোগ্যতা নেই। যে সরকার, অথচ এই মুখ্যমন্ত্রী যখন তিনি বিরোধী দলের নেতা ছিলেন তখন তিনি বলতেন যে সরকার কর্মীদের ডিএ দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আপনি পদত্যাগ করুন জ্যোতিবাবু, আপনি পদত্যাগ করুন বুদ্ধদেববাবু। আর তিনি এখন এসে বলছেন যে কর্মীদের ডিএর টাকায় উন্নয়ন করছি, আমি বাকি দিতে পারবো না। এ একটা অদ্ভুত হাস্যকর ব্যাপার। তারই নিজের কথা অনুযায়ী কি মমতা ব্যানার্জির উচিত পদত্যাগ করার? হ্যাঁ, তিনি তো নিজেই বলতেন, এবং তিনি তখন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আপনারা পুরনো ক্লিপিংস দেখলে দেখবেন, তিনি রোজ সন্ধেবেলা গালে পাউডার মেখে স্টুডিওতে এসে বলতেন এবং একদম কেঁদে ভাসিয়ে দিতেন যে পশ্চিমবাংলার রাজ্য কর্মীরা অন্য কর্মীদের থেকে অর্ধেক বেতন পায়, আমাকে একবার ক্ষমতায় আনুন। ক্ষমতায় এলেই তৃণমূল সরকারের প্রথম কাজ হবে রাজ্য কর্মীদের বেতন এবং ভাতা অন্য রাজ্য কর্মীদের সঙ্গে সমান করে দেয়া। এক কিস্তি ডিএ বাকি থাকবে না, এবং সেই ডিএ আপনাদের কোনো আন্দোলন করতে হবে না, সরকার মিটিয়ে দেবে। টাকা কোথা থেকে জোগাড় করতে হয় আমি জানি। এই ক্লিপিংস আপনারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় আপনাদের এতে আপনারা পাবেন। তো উনি বলতেন যে সরকার ডিএ দিতে পারে না তাকে পদত্যাগ করতে হবে। এবং আরও মজার কথা, এই কোভিডকালে যখন কেন্দ্রীয় সরকার 3 কিস্তি ডিএ কেন্দ্রীয় কর্মীদের দিল না, তখন কিন্তু উনি সোচ্চার হয়ে উঠেছিলেন যে কেন কেন্দ্রীয় কর্মীদের ডিএ বঞ্চনা করা হলো, কেন দেয়া হবে না, এটা খুব অন্যায়। অর্থাৎ উনি হচ্ছেন একেবারে চোখে আঙুল দাদা। উনি চোখে আঙুল দিয়ে অন্যদের সব ভুল ত্রুটি দেখিয়ে দেন, কিন্তু নিজের ভুল ত্রুটি, নিজের অন্যায় উনি দেখতে পারেন না। এই ডিএ মামলা নিয়ে একটু আসি। সংগ্রামী যৌথ মঞ্চ বলেছে যে আগামী শুনানি থেকে তারা এই মামলার দায়িত্ব নেবে। এই নিয়ে আপনার কি বক্তব্য? দেখুন, এই দায়িত্ব হস্তান্তর চুক্তির কি হয়েছে আমি জানি না। আমি আপনাদের একটা কথা বলি, এই 7 জানুয়ারি 2025-এ ডিএ মামলাটা 9 বছরে পড়ছে, 9ম বছর। তা এই 8 বছর আমরা মামলা লড়ে এসেছি। আমরা যখন মামলা শুরু করি, আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় যখন মামলাটা করেন স্যাটে 2016 সালে, তখন আমরা প্রতিটা সরকারি কর্মচারী সংগঠনকে আহ্বান রেখেছিলাম যে আপনারা আসুন, আমরা একসাথে মামলাটা করি। একটি ছোট সংগঠন বাদে কেউ এগিয়ে আসেননি। আমরা মামলা করেছিলাম। তখনই আমরা বিভিন্ন শিক্ষাকর্মী সংগঠনের কাছে আবেদন করেছিলাম যে আমাদের তো স্যাটে মামলা করতে হয়, আপনারা হাইকোর্টে মামলা করতে পারেন, আপনারা একই ইস্যুতে হাইকোর্টে মামলা করুন। তা কোনো শিক্ষাকর্মী সংগঠন এগিয়ে আসেননি। তারপরে রমাপ্রসাদ সরকার বলে একজন আইনজীবী একটা জনস্বার্থ মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে, যে ডিএটা হচ্ছে জনস্বার্থ বিরোধী। তার কিছু যুক্তি উনি ওনার মতো করে সাজিয়েছিলেন প্রধান বিচারপতির বেঞ্চে, এবং তখন আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। উনি কিন্তু শুধু আমাদের নয়, সারা ভারতবর্ষের সমস্ত সরকারি কর্মচারীদের ডিএটা জনস্বার্থ বিরোধী বলে হাইকোর্টকে নির্দেশ দিতে বলেছিলেন যে ডিএ বন্ধ করে দিন। তা তখন আমরা বিভিন্ন সংগঠনের কাছে আহ্বান রেখেছিলাম, কোনো সংগঠন এগিয়ে আসেনি। তা এই দীর্ঘ 8 বছর আমরা লড়াই করেছি, একক শক্তিতেই লড়াই করেছি, কর্মচারীদের আশীর্বাদ নিয়ে। তা এতদিন পরে যদি কেউ এই মামলায় আসতে চান,
আমাদের আপত্তি করার কিছু নেই এবং তার প্রমাণও আছে। দেখবেন গত 2022 সালের 13ই এপ্রিল কলকাতা হাইকোর্টে একটি সংগঠন এই মামলায় যুক্ত হওয়ার আবেদন করেন এবং সেই সংগঠনটি আমাদের সংগঠনের নীতি আদর্শের সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা সেই সংগঠনের এই মামলায় অন্তর্ভুক্তি সম্পর্কে আদালতে আমাদের আইনজীবীরা কিন্তু কোনো আপত্তি জানাননি। কাজে কেউ যদি আসেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দায়িত্ব নিয়ে নেবেন আমি জানি না, দায়িত্ব হস্তান্তরের এরকম কোনো কথাবার্তা হয়েছে কিনা আমার জানা নেই, সেটা উনি ম্যাচিউরড লিডার, উনি বলতে পারবেন। কিন্তু একটা প্রশ্ন আমার মনে কুরে কুরে খায়, আমরা এখনও পর্যন্ত হাইকোর্ট এবং স্যাটের মামলার রায়ের যে বিশ্লেষণ করেছি তাতে করে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, ফান্ডামেন্টাল রাইট, এটা কিন্তু সর্বকালের জন্য প্রযোজ্য, অর্থাৎ শুধু 2009 জন্য নয়, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, সেখানে মামলায় কি হবে আমরা এখনও জানি না, যার ফলে সেখান থেকে কি ব্যাখ্যা আসবে আমরা জানি না। এখন সবসময় নেগেটিভটা ধরে নিয়েই এগোতে হয়, তাহলে আগামী দিনে অনেক শক্ত জায়গায় দাঁড়ানো যায়। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এরকম ব্যাখ্যা করতেই পারে যে এই রায়টা শুধু রোপা 2009-এর সময়কালের, রোপা 2019 এতে কিন্তু ডিএর প্রসঙ্গটা উল্লেখ নেই এবং আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করি এবং পে স্লিপ প্রথম যেটা দেওয়া হয় সেখানেও ডিএ ছিল না, তা কলকাতা হাইকোর্টের নির্দেশে পে স্লিপে ডিএ প্রসঙ্গটা আবার পুরনো পে স্লিপ সংশোধন করে নতুন করে পে স্লিপ দেওয়া হয়। তা আমরা দীর্ঘ প্রায় বছর দুয়েক ধরে বিভিন্ন সংগঠনের কাছে আবেদন করছি, প্রকাশ্যে আবেদন করেছি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় বা আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে রোপা 2019-কে চ্যালেঞ্জ করা দরকার, রোপা 2019-এ ডিএ অন্তর্ভুক্তির দাবিতে একটা মামলা করা দরকার। এখন এই মামলা যদি সরকারি কর্মচারী সংগঠন কেউ করে তাহলে তাকে তো স্যাটে করতে হবে, এখন স্যাটে কতদিন মামলা ঘুরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেক্ষেত্রে শিক্ষক, শিক্ষাকর্মী বা অন্যান্য রাজ্যকর্মী সংগঠনগুলো তারা হাইকোর্টে করতে পারেন। তা আজ পর্যন্ত এই মামলা কিন্তু কেউ করতে এগিয়ে আসেননি। এখন আপনি বলবেন যে আপনারা করছেন না কেন, আমরা করব বলে কাগজপত্র তৈরি করছিলাম, কিন্তু আমাদের আইনজীবীরা বললেন এবং সংশ্লিষ্ট যে আদালত আধিকারিক তারা বললেন যে এই ডিএ মামলা যতদিন পর্যন্ত না নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত ডিএর ইস্যুতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অন্য কোনো মামলা করতে পারবে না। আপনি দেখবেন মামলাটার নাম কিন্তু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের হাত পা বাঁধা, কিন্তু যে কোনো মামলা আপনি 10 বছর 20 বছর বাদে যে কোনো রায়ের বিরুদ্ধে গিয়ে বললেন আমি এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি, এ রায় আমি মানি না, আদালত সেটা গ্রহণ করে না, একটা টাইম বার থাকে। এখন আমাদের আশঙ্কা হচ্ছে যে এই রোপা 2009-এ ডিএ অন্তর্ভুক্তির দাবিতে মামলা যদি এখনও না হয় তাহলে টাইম বারে মামলা করার সুযোগটাই চলে যাবে। তা আমি বুঝতে পারছি না। আপনারা তো সংগ্রামী যৌথ মঞ্চকে এই আবেদনটা করতে পারেন যে যাতে তারা এই ইস্যুটাতে একটা মামলা করে। দেখুন, আমরা প্রকাশ্যে বারবার এই আবেদন করেছি এবং সংগ্রামী যৌথ মঞ্চের যারা নেতৃত্বে আছেন তারা যথেষ্ট ম্যাচিওর্ড লিডার এবং জনপ্রিয় ম্যাচিওর্ড লিডার, তারা তো নিশ্চয়ই ভাবছেন, তারা বিভিন্ন বিষয়ে আদালতে যান, হাইকোর্টে যান এবং রোপা এগুলো নিয়ে চর্চাও করেন, কাজেই তারা এই বিষয়গুলো জানেন। কিন্তু তারপরেও আমরা প্রকাশ্যে বারবার আবেদন রেখেছি, কিন্তু এটা কোনো নতুন ব্যাপার নয়। কাজেই সেই আবেদনে কিন্তু আজ পর্যন্ত কেউ সাড়া দেননি, এটাই বাস্তব ঘটনা। এখন তারা কেন করেননি এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ তারা ম্যাচিউরড লিডার, তারা সিদ্ধান্ত নেবেন সব দিক বুঝে, সে ব্যাপারে আমার কোনো কথা বলার এখতিয়ারও নেই, অধিকারও নেই। একদমই আগামী দিনে নজর থাকবে আমাদেরও যে কি হচ্ছে ডিএ মামলার নিষ্পত্তি, আর আপনাদেরও চোখ থাকুক হাওয়ের পর্দায়। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাও।